আসসালামু আলাইকুম। ডক্টর খন্দকার আব্দুল মতিন বলছিলাম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ আমাদের স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা করব। আমরা প্রতিনিয়ত এই পেশেন্টগুলো দেখতেছি এবং আমরা অনেকে এই টার্মটার সাথে পরিচিত। একটা কমন টার্ম ইনসুলিন রেজিস্ট্যান্স। তো আজকের ভিডিওতে আমরা এই ইনসুলিন রেজিস্ট্যান্স কি, ইনসুলিন রেজিস্ট্যান্স এর মূল কারণ, আর যারা ইনসুলিন রেজিস্ট্যান্স এ ভুগতেছেন তারা কি কি লক্ষণ নিয়ে আমাদের কাছে আসেন এবং ফাংশনাল মেডিসিনে আমরা এই ধরনের পেশেন্টদেরকে কিভাবে ট্রিটমেন্ট করি তার কিছু সংক্ষেপে তুলে ধরবো। মূল ভিডিওতে আসা যাক। ইনসুলিন রেজিস্ট্যান্স হলো এক ধরনের, আমরা জানি যে এটা একটা মেটাবলিক সিনড্রোম, যেখানে আমাদের শরীরের যে কোষসমূহ ইনসুলিন নামক হরমোনের প্রতি সাড়া দেওয়া বন্ধ বা কমিয়ে দেয়। ইনসুলিনটা কি? আমরা যদি দেখি যে ইনসুলিন হচ্ছে এক ধরনের গুরুত্বপূর্ণ হরমোন, যেটা আমাদের অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস থেকে নিঃসৃত হয় এবং এটি শরীরের কোষে যে আমাদের গ্লুকোজ আছে সেটা প্রবেশে সহায়তা করে, যার কারণে কোষগুলো এই শক্তি উৎপাদনে এই গ্লুকোজ ব্যবহার করতে পারে। কিন্তু যখন ইনসুলিন রেজিস্ট্যান্স দেখা দেয় তখন কি হয়? তখন কোষগুলো ইনসুলিনের সংকেত যে সিগন্যালটা পাঠায় এটা অনুসরণ করতে পারে না, ফলে রক্তে গ্লুকোজ জমা হতে থাকে। তারপরে কি হয়? অগ্ন্যাশয় আমাদের যে ইনসুলিন যে ইয়ে থেকে নিঃসরণ হয়, প্যানক্রিয়াস থেকে নিঃসরণ হয়, আরো বেশি ইনসুলিন তৈরি করতে থাকে। এই দীর্ঘ সময় ধরে উচ্চ ইনসুলিন রক্তে থাকার কারণে দেহের যে হরমোনের এই ব্যালেন্সটা নষ্ট হয়, কিন্তু যার কারণে টাইপ 2 ডায়াবেটিস, স্থূলতা, হৃদরোগ, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এমনকি ক্যান্সারের ঝুঁকি পর্যন্ত বেড়ে যায়। তো এই ইনসুলিন রেজিস্ট্যান্স কিভাবে হচ্ছে? সাধারণত ইনসুলিন রেজিস্ট্যান্স একটা ধাপে ধাপে তৈরি হয়। যেমন প্রথম পর্যায়ে হচ্ছে আমরা জানি যে আমরা খাবার গ্রহণের পর আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ স্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। তখন অগ্ন্যাশয় ইনসুলিন নিঃসরণ করে, যেটা কোষের ইনসুলিন রিসেপ্টরের সাথে যুক্ত হয়ে গ্লুকোজ কোষে প্রবেশ করতে দেয়। ফলে কি হয়? কোষে গ্লুকোজ ব্যবহার করে শক্তি উৎপন্ন করে এবং রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যায়। তারপরে হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স কিভাবে শুরু হচ্ছে? সাধারণত যারা উচ্চ চিনি ও কার্বোহাইড্রেট যুক্ত খাবার খাচ্ছেন দীর্ঘদিন, এই খাওয়ার ফলে তাদের ইনসুলিনের পরিমাণ বেশি পরিমাণ, আমরা জানি যে যত আমরা কার্বোহাইড্রেট খাবো ঠিক ইনসুলিন থেকে ঠিক তত পরিমাণ প্যানক্রিয়াস থেকে ইনসুলিন সিক্রেশন হবে। কিন্তু দেখা যায় যে কোষে বারবার ইনসুলিন সংকেত পায়, এক সময় রিসেপ্টর গুলো সেই সংকেতকে কি করতে পারে না, আর রিসিভ করতে পারে না। একরকম একটা ডাউন রেগুলেশন হয়, ফলে ইনসুলিনের যে সংকেতটা দুর্বল হয়ে যায়, এটা গ্লুকোজ কোষে ঢুকতে পারে না। হাইপার ইনসুলিনিমিয়া এবং মেটাবলিক ডিসপারশন হয়। অগ্ন্যাশয় আরো বেশি ইনসুলিন তৈরি করে এই ঘাটতি পূরণ করার চেষ্টা করে, কিন্তু দীর্ঘমেয়াদী শরীরে অন্যান্য হরমোনের প্রভাবের কারণে, যেমন কর্টিসল, ইস্ট্রোজেন, এই পরিস্থিতি বাড়তে থাকে এবং একসময় ইনসুলিন রেজিস্ট্যান্স প্রকট রূপ ধারণ করে এবং টাইপ 2 ডায়াবেটিসের রূপ নিতে পারে। আমরা সাধারণত দেখি যে আমাদের সেলগুলোর যে ক্যাপাসিটি, একটা নির্দিষ্ট সংখ্যার পরে গ্লুকোজ সেল দ্বারা ওভারলোডেড হয়ে যায়। তখন ইনসুলিনের যেই রিসেপ্টরের সাথে এটা বাইন্ড করতে পারে না। তখন সাধারণত আমরা এইসব পেশেন্টদের ইনসুলিন রক্ত অনেক বেশি পাই, কারণ এই ইনসুলিন তার যে স্বাভাবিক কার্যক্রম করতে ব্যাহত হয়। ইনসুলিন রেজিস্ট্যান্সের মূল কারণের ভিতর আমরা সাধারণত কি বলি? আমরা যে প্রতিনিয়ত চিনি এবং ফ্রুক্টোজ সমৃদ্ধ খাবার খাচ্ছি, প্রক্রিয়াজাত খাবার, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, অতিরিক্ত ক্যালোরি গ্রহণ করতেছি, তারপরে হচ্ছে মানসিক চাপের সাথে একটা কর্টিসলের রিলেশন আছে। দীর্ঘমেয়াদী মানসিক চাপে যারা ভুগতেছেন সাধারণত কর্টিসলের মাত্রা বেড়ে যায়, যেটা ইনসুলিনের কার্যকারিতাকে আরো কমিয়ে দিচ্ছে। ঘুমের ঘাটতির কারণে অনেক সময় ইনসুলিন রিসেপ্টরের সংবেদনশীলতা অনেকটা হ্রাস পায়। ব্যায়ামের অভাবে গ্লুকোজের ব্যবহারটা কমে যায়, কোষে ইনসুলিনের চাহিদা বেড়ে যায়। তারপরে হচ্ছে গাট ডিসবায়োসিস। সাধারণত দেখা যায় যে খারাপ ব্যাকটেরিয়া অন্ত্রের প্রদাহ ইনসুলিনের সংবেদনশীলতা আরো কমিয়ে দেয়। পরিবেশগত কিছু টক্সিন আছে, যেমন আমরা বিভিন্ন কেমিক্যাল প্রসাধনের সম্পৃক্তি বিপিএ ব্যবহার করা হচ্ছে, বিভিন্ন হেভি মেটাল, পেস্টিসাইড ইত্যাদি ইনসুলিন রিসেপ্টরে প্রভাবিত করতে পারে। এখন যারা ইনসুলিন রেজিস্ট্যান্সে ভুগতেছেন তারা আমাদের কাছে কি লক্ষণ নিয়ে আসেন? সাধারণত আমরা পেশেন্টদেরকে দেখে পারি যে তার সেন্ট্রাল অবেসিটি থাকে, পেটের চারপাশে চর্বি জমা হয়ে, এটাকে কি বলে আপনার পিয়ার শেপ পট বেলি, যে তার হাত পা গুলো সাধারণত তার পেটের তুলনায় অনেক চিকন থাকে। তারপরে হচ্ছে বারবার পেশেন্ট গুলো ক্ষুধা লাগা এবং চিনি খেতে ইচ্ছে করে, শরীরে অনেক ক্লান্তি অনুভব করেন এবং শক্তির অভাব, ফ্যাটিক থাকেন। সাধারণত তারা বিষণ্ণতায় ভোগেন এবং মেজাজ খিটখিটে হয়, ঘন ঘন প্রস্রাব করেন এবং অতিরিক্ত পানি পিপাসা পায়, ঘুমের সাধারণত ব্যাঘাত ঘটে। তারপরে হচ্ছে ত্বকে গাঢ় দাগ, সাধারণত গলাতে দেখা যায়, অ্যাকান্থোসিস নাইগ্রিকেন্স বলা হয়। অনেকের লোম গজাচ্ছে, আমরা যেটাকে হিরসুটিজম বলি, এক্সেসিভ ফেশিয়াল হেয়ার। অনেকের ক্ষেত্রে মাসিক অনিয়মিত হচ্ছে, যেটা পিসিএস সিনড্রোম নিয়ে প্রকাশ পায়। আর ব্রেন ফগ থাকে, মানে আমাদের যে ব্রেনটা আছে, ব্রেনটা কাজে মনোযোগী হতে পারে না এবং
কোনো চিন্তা শক্তি ধীরে ধীরে কমে যায় এবং দীর্ঘদিন এরকম ইনসুলিন রেজিস্ট্যান্স থাকার বলে পেশেন্ট হাই ব্লাড প্রেশার এবং কোলেস্টেরলের সমস্যায় ভোগেন। আমরা এখন জানবো যে কিভাবে ইনসুলিন রেজিস্ট্যান্স নির্ণয় করা যায়। আমরা জানি যে ফাংশনাল মেডিসিন বা প্রচলিত মেডিসিন উভয় পদ্ধতিতে কিছু নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে ইনসুলিন রেজিস্ট্যান্স নির্ণয় করা যায়। সাধারণত আমরা পেশেন্টদেরকে ফাস্টিং ইনসুলিন টেস্ট করাই, যেটা ইনসুলিনের মাত্রা রক্তে কতটা বেশি আছে তা নির্ধারণ করে। যদি সাধারণত ফাস্টিং ইনসুলিন 5 মাইক্রো ইউনিট পার এমএল এর নিচে থাকে সেটা নরমাল, 10 বা তার বেশি হলে ইনসুলিন রেজিস্ট্যান্স ইঙ্গিত দেয়। আর হোমায়ার, যেটাকে আমরা বলি হোমিওস্ট্যাটিক মডেল অ্যাসেসমেন্ট অফ ইনসুলিন রেজিস্ট্যান্স, সেক্ষেত্রে আমরা হিসেব করি ফাস্টিং ইনসুলিন ইনটু ফাস্টিং গ্লুকোজ লেভেল ডিভাইডেড বাই 405 দিয়ে ভাগ করলে যদি এটা 2 এর বেশি হয় তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স ঝুঁকি, 1.5 থেকে 2 এর বেশি হলে ইনসুলিন রেজিস্ট্যান্স ঝুঁকি বেড়ে যায়। HbA1c একটা টেস্ট আমরা জানি যে যেটা দিয়ে বিগত 3 মাসের গ্লুকোজের একটা গড় মাত্রা বলে দেয়। সাধারণত 5.7 থেকে 6.4 এটা প্রি ডায়াবেটিস। আর সি পেপটাইড টেস্ট, যেটা ইনসুলিন উৎপাদনের হার জানা যায়। ইনসুলিন যদি উচ্চ থাকে তাহলে ইনসুলিন ফাস্টিং ইনসুলিন বেশি থাকলে সি পেপটাইডও বেশি সময় উচ্চ থাকার কথা। আরেকটা টেস্ট আমরা হলো করি গ্লুকোজ, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, যেটা সাধারণত খালি পেটে এবং খাওয়ার 2 ঘন্টা পরে গ্লুকোজ কতটা বাড়ছে তা নির্ধারণ করা হয়। আরো অ্যাডভান্স কিছু ফাংশনাল টেস্টিং করা হয়, সিআরপি, ইন্টারলিউকিন 6, TNF আলফা, কোনো ইনফ্লামেশন আছে কিনা, উন্নত বিশ্ব স্টুল টেস্ট, জিএ ম্যাপিং করে অন্ত্রের যে গাটের অবস্থা যাচাইয়ের জন্য টেস্টগুলো করা হয়। তো ফাংশনাল মেডিসিনে আমরা যখন এই পেশেন্টগুলোকে দেখি, আমরা আগেও বলছি যে ফাংশনাল মেডিসিন শুধু কোনো নির্দিষ্ট রোগ নয়, বরং এটা পুরো শরীরের যে ইমব্যালেন্স হয়ে থাকে, তার নিউট্রিশন, তার ডায়েট, হ্যাঁ, তার অন্ত্রের যে ভারসাম্যহীনতা, তার মেন্টাল যে স্ট্রেস, এগুলো টোটাল সবকিছুকে বিবেচনা করে তার ট্রিটমেন্ট করে। যারা দীর্ঘদিন ধরে এই ইনসুলিন রেজিস্ট্যান্সে ভুগতেছেন তারা হতাশ হওয়ার কোনো কারণ নেই। ফাংশনাল মেডিসিনের মাধ্যমে এই ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে যেসব রোগগুলো আমরা হয় বলতেছিলাম, হ্যাঁ, সেসব রোগ থেকে পুরোপুরি একদম স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব। সেজন্য প্রয়োজন আপনার সদিচ্ছা এবং ফাংশনাল মেডিসিন মাধ্যমে অ্যাপ্রোচ। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করি ভালো থাকবেন এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্টে উল্লেখ করবেন। ধন্যবাদ।